গতকাল পর্যন্ত তো ডিফেন্স নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিওতে আলোচনা করব ডিফেন্সের সামনের অংশটা, মানে সিডিএমে আমাদের মোটামুটি খেলে 3-4 জন, তার মধ্যে আজকে দুজনকে নিয়ে কথা বলবো, আপুইয়া এবং দীপক টাংরি। এছাড়া আলোচনা করব এর পরে আমাদের কোন খেলা রয়েছে বা কোন খেলা আমরা দেখতে পাবো, কারণ এখন তো ফুটবল আমাদের ভারতীয় টিমেরই বলুন বা মোহনবাগানের বলুন, কারোর কোনো খেলা নেই। নেক্সট কবে খেলাগুলো রয়েছে, কোন খেলা আমরা প্রথমে দেখতে পাবো, সেগুলো নিয়ে আলোচনা করে নেব। প্রথমে যদি আসি সিডিএম পজিশান নিয়ে, তাহলে সিডিএম পজিশানে প্রথমে আলোচনা করে নিই দীপক টাংরিকে নিয়ে। দীপক টাংরিকে কিন্তু এই বছর একটা নতুন রূপে পাওয়া গেছে। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি, দীপক টাংরি যেটা করতে পারতো সেটা হচ্ছে নো ননসেন্স ডিফেন্ডিং। বল নিয়ে যদি কেউ এগোতে চায়, তার পায়ে চার্জ করে বলটা ক্লিয়ার করে কর্নার দিয়ে বা থ্রো দিয়ে বলটাকে মাঠের বাইরে করে দাও, অ্যাটাকটাকে সেই মুহূর্তে স্টপ করো, আর কিছু নয়। তাছাড়া দীপক টাংরির আরও একটা স্পেশালিটি ছিল, দীপক টাংরি নামবে মানেই ও একটা হলুদ কার্ড খাবে, এবং ওকে যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে ও দুটো হলুদ কার্ড খেয়ে রেড কার্ড খেয়ে নেবে। ফলে দীপক টাংরির রোলটা ছিল পুরোপুরি ডেস্ট্রয়ারের। এবং এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি যে দীপক টাংরি শুধু ডেস্ট্রয় করে যায়, কিন্তু ডেস্ট্রয় করলে তো হবে না। মডার্ন ফুটবলে বল স্ন্যাচ করে সামনের দিকে বাড়াতে হয়, দীপক টাংরি সেটা করতো না। দীপক টাংরি শুধু বল ক্লিয়ার করতো বা অ্যাটাকটাকে স্টপ করার চেষ্টা করতো। কোনো রকম পাস বাড়ানো বা ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাওয়া, এরকম কোনো কিছু দীপক টাংরির খেলায় এতদিন দেখা যায়নি। কিন্তু এই বছর মলিনার আন্ডারে দীপক টাংরিকে আমরা নতুন রূপে পেয়েছি। সেখানে দীপক টাংরি শুধু বল স্ন্যাচ করছে না, বল স্ন্যাচ করছে, সামনের দিকে পাস বাড়াচ্ছে, কিছু ক্ষেত্রে সুন্দর থ্রু বল বাড়াচ্ছে, এমনকি গোলের চান্সও তৈরি করছে, এবং কিছু ক্ষেত্রে গোল করার মতো জায়গায়ও পৌঁছে যাচ্ছে। এর পেছনে কিন্তু দুটো কারণ আছে। একটা তো অবশ্যই যে কোচিং স্টাফেদের একটা ব্যাপার রয়েছে, তাদের ইনপুটস রয়েছে, কোচ মলিনার একটা অবদান রয়েছে, কিন্তু তার থেকেও বড় আরও একটা অবদান রয়েছে যে দীপক টাংরি পাশে এমন একটা প্লেয়ারকে পাচ্ছে যে প্রায় বিদেশির সমান, সেটা হচ্ছে আপুইয়া। এর ফলে দীপক টাংরিকে যে পুরো দায়িত্ব নিয়ে অ্যাটাকটাকে আটকাতে হতো, সে জায়গায় সে কিন্তু আরেকজনকে পাশে পেয়ে যাচ্ছে, যার ফলে দীপক টাংরি কিছুটা ফ্রি মাইন্ডে খেলতেও পারছে। দীপক টাংরি শুধু সিডিএম নয়, ডিফেন্সে নেমেও অনেক ক্ষেত্রে ডিফেন্ডারদেরও সাহায্য করছে, এবং ডিফেন্সের আগে এমন লেভেলের একটা ব্লকিং তৈরি করছে, ও একা বললে ভুল হবে, ওর সঙ্গে আপুইয়াও আছে, দুজনে মিলে যে ব্লকিংটা তৈরি করছে তাদের ডিফেন্সের ওপরও চাপটা কিছুটা কমে যাচ্ছে। দীপক টাংরির যদি ডিসঅ্যাডভান্টেজ বলেন, তাহলে এখনও দেখা গেছে দীপক টাংরির ট্যাকেলগুলো কিছু ক্ষেত্রে রাফ অ্যান্ড টাফ হচ্ছে, এবং যার ফলে ওকে কখনো কখনো আগের থেকে অনেক কম, এটা মানতে হবে, কিন্তু তাও হলুদ কার্ড ওকে মাঝে মধ্যেই কনসিড করতে হচ্ছে, এবং কিছু মিস টাইম ট্যাকেলও দেখা যাচ্ছে দীপক টাংরির থেকে। আবার বলছি, সেটা আগের বছরের তুলনায় অনেক কম, বলতে পারেন 10%। এই সামান্য জায়গায় একটু প্রবলেম রয়েছে, এইটা যদি দীপক টাংরি কাটিয়ে নিতে পারে, তাহলে দীপক টাংরি কিন্তু এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা সিডিএমও হতে পারে। জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে খেলাটা দীপক টাংরি খেলেছিল, সেটা বহুদিন দর্শকরা মনে রাখবে, এবং এই মুহূর্তে দীপক টাংরিও কিন্তু মোহনবাগানের ফার্স্ট 11-এর একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়ে গেছে। কিছু ক্ষেত্রে যখন আমাদের ব্লকিংয়ের বদলে অ্যাটাকের প্রয়োজন হয়, তখন দীপক টাংরির জায়গায় অন্য কারোর কথা ভাবা হয়। এরপর যে প্লেয়ারকে নিয়ে আলোচনা করব, সে হলো এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ার এবং মোহনবাগানের অ্যাসেট বা গত বছরের বেস্ট সাইনিং বললেও ভুল হবে না, এবং সেটা হচ্ছে আপুইয়া। আপুইয়াকে নিয়ে কি বলবো, আপুইয়ার সবই অ্যাডভান্টেজ, কিন্তু সামান্য কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আপুইয়ার মধ্যে। সেটা হচ্ছে আপুইয়ার প্রথম দিকে যেটা দেখা গেছিল, পরের দিকে ওটা অনেকটা রিকভারও করে নিয়েছে, সেটা হচ্ছে ও কিন্তু দীপক টাংরির মতো বল ট্যাকেল করে বার করে দিচ্ছিল, কিন্তু সেই বলটা গিয়ে অপোনেন্টের কাছেই থাকছিল, বা কোথায় যাবে কেউ জানে না, বা বলটা স্ন্যাচ করে আমাদের প্লেয়ারকে পাস দেওয়া, যেটা শেষের দিকে আপুইয়া কিছুটা করেছিল, প্রথম দিকে এটা আপুইয়া করতে পারছিল না। এবং সেই ডিসঅ্যাডভান্টেজটা ছিল সিজন শুরুর দিকে, স্বাভাবিকভাবে নতুন টিম, নতুন সতীর্থ, তাদের সঙ্গে মানিয়ে নিতে, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে সময় লাগবে। কিন্তু শেষের দিকে যে আপুইয়াকে আমরা পেয়েছি, সেই আপুইয়ার কোনো দোষই সেইভাবে বা কোনো ডিসঅ্যাডভান্টেজ সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম দিকে দু একটা ভয়ঙ্কর মিসপাস দেখা গেছিল আপুইয়ার কাছ থেকে, তার থেকে গোলও কনসিড হয়েছে, কিন্তু সেটা ওই প্রথম দিকে, তারপরের দিকে সেরকম কোনো প্রবলেম দেখা যায়নি। ডিফেন্স বলুন, অ্যাটাক বলুন, দূর থেকে গোল করা বলুন,
সমস্ত দিকে সব কিছু আলটিমেট ফুটবলার, সবাইকে সাহায্য করছে, সব দিকে তার অবদান রাখছে। আপুইয়ার খেলাটাই এরকম যে আপনি খেলা দেখার পর বুঝতে পারবেন না যে আপুইয়া কি এমন করলো, আপুইয়া কি বিশাল কিছু করলো, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আপুইয়া এই টিমটার মেইন চালিকা শক্তি এবং আপুইয়া টিমটাকে ধরে রেখেছে। ও যে জিনিসটা করছে বা টিমটাকে যেভাবে সাহায্য করছে সেটা সাধারণ দর্শকদের চোখে না পড়লেও টিমের সাফল্যের পেছনে ওর অবদান একটা বিশাল রয়েছে। আপুইয়াকে আমরা আজকে থেকে দেখছি না, বহুদিন ধরে দেখছি, নর্থ ইস্ট থেকে দেখছি। মাঝখানে মুম্বাই ওকে নিয়ে গেছিল ওই বিদেশে ক্লাবে খেলার কিছু অফার টফার দিয়ে এবং সুযোগ আছে এরকম বলে, বাস্তবে সেটা অতটা হয়নি এবং আপুইয়া বেরিয়ে আসার ফলে মুম্বাই টিমের শিরদাঁড়াটাও কিছুটা নড়ে গেছে, সেটা এবছর এই সিজনে পরিষ্কার বোঝা গেছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপুইয়া যে কোনো বিদেশিকে টেক্কা দিতে পারে। এই লেভেলের ভারতীয় প্লেয়ার ভারতীয় ফুটবল সার্কিটে পাওয়া খুব মুশকিল। তবে এটা প্রথম বছর, আপুইয়া আরও ভালো খেলতে পারে, আরও বেশি কিছু করতে পারে, সেগুলো যত সময় যাবে দেখতে পাবো। আপুইয়াকে নিয়ে সেইভাবে বলার কিছুই নেই, ও একজন আলটিমেট ফুটবলার, যেটা আমি আগেও বললাম। এবং আপুইয়ার মধ্যে ভবিষ্যতে মোহনবাগানের লেজেন্ড হওয়ার সমস্ত পোটেনশিয়াল, সমস্ত গুণ, সব কিছু রয়েছে। তো আপুইয়াকে আমাদের রেখে দিতে হবে। তাকে যদি আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি তাহলে এই সাফল্য শুধু নয়, ভবিষ্যতে মোহনবাগানকে অনেক সাফল্য আপুইয়া এনে দিতে পারে এবং মোহনবাগানের অন্যতম সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যে জায়গাও সে করে নিতে পারে। নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী ফুটবল ম্যাচ, কারণ আমরা অনেক দিন ধরে ফুটবল দেখতে পাচ্ছি না, আমাদের প্লেয়ারদের খেলা দেখতে পাচ্ছি না, আমাদের টিমের খেলা দেখতে পাচ্ছি না। তো টিমের খেলা আপাতত নেই, আপাতত ভারতীয় টিমের খেলা রয়েছে এবং সেখানে আমাদের প্লেয়ারদেরকে আমরা আবার খেলতে দেখতে পারবো। চলুন দেখে নেওয়া যাক ভারতীয় টিমের পরবর্তী খেলাগুলো কবে কবে আছে, কারণ ওই খেলাগুলোই এর পরে রয়েছে। তারপরে আমাদের ক্লাব ফুটবলে আবার ফিরব। প্রথম খেলাটা রয়েছে ইন্ডিয়া ভার্সেস থাইল্যান্ড। এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। এই খেলাটা রয়েছে 4 জুন। এই খেলাটা কোথায় এবং কটার সময় হবে সেটা জানা যায়নি, তবে জানতে পারলে আমি জানিয়ে দেব। পরবর্তী খেলাটা হচ্ছে এশিয়া কাপ কোয়ালিফায়ার। খেলাটা রয়েছে 10ই জুন 5:30 থেকে। এটা হংকং ভার্সেস ইন্ডিয়া খেলা রয়েছে, থার্ড রাউন্ডের খেলা এবং খেলাটা হংকংয়ে হবে। তো এই দুটো খেলার পর আবার একটা ব্রেক থাকবে, তারপর আবার অক্টোবরের 9 তারিখ সিঙ্গাপুর ভার্সেস ইন্ডিয়া খেলা হবে। খেলাটা সিঙ্গাপুরে হবে, কিন্তু এটারও টাইম জানা যায়নি। এবং অক্টোবর মাসে ব্যাক টু ব্যাক খেলবে কিন্তু ইন্ডিয়া সিঙ্গাপুর। রিটার্ন লেগের ম্যাচ আছে 14 তারিখ, 14ই অক্টোবর, তখন সিঙ্গাপুর খেলতে আসবে ইন্ডিয়াতে এবং এই খেলাটারও টাইম জানা যায়নি, 10ই অক্টোবর হবে। মানে অক্টোবর মাসে দুটো খেলা আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে। এরপর 1 মাস প্রায় পরে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা রয়েছে। এটা বাংলাদেশে হবে। ওই আগের ম্যাচটা আমাদের এখানে ড্র করে গেছিল, বদলার ম্যাচ বলতে পারেন, উত্তেজনাপূর্ণ ম্যাচ বলতে পারেন। তবে ইন্ডিয়া বাংলাদেশ খেলাটা রয়েছে 18ই নভেম্বর। এবং এই রাউন্ডের লাস্ট ম্যাচটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস হংকং। এখানে হংকং খেলতে আসবে ইন্ডিয়া। এটা কিন্তু আগামী বছর 2026 সালের 31শে মার্চ হতে চলেছে। এটা থেকে পরিষ্কার আর একটা জিনিসও বোঝা যাচ্ছে যে এবছর অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, যার ফলে আমাদের আইএসএলে কিন্তু কিছুটা বিঘ্ন ঘটতে চলেছে। যেটা আমরা গতবার দেখেছিলাম যে আইএসএলের মাঝখানে বারবার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে প্লেয়াররা চলে যাচ্ছে, টিমের কম্বিনেশনে একটা প্রবলেম তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু এবছর আবার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং মনে রাখতে হবে মোহনবাগানকে কিন্তু নিজেদের আইএসএলের ম্যাচ খেলতে হবে, তারপরে ম্যাক্সিমাম প্লেয়াররা চলে যাবে ন্যাশনালের ম্যাচ খেলতে এবং তার সঙ্গে যেটা রয়েছে এএফসি কাপের ম্যাচগুলোও রয়েছে। ফলে এবছর শিডিউলটা ভীষণ টাইট হতে চলেছে এবং হ্যাপাজার্ট হতে চলেছে। প্লেয়ারদের একবার এখানে একবার ওখানে আর একবার ওখানে, প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের ম্যাচ এবং আলাদা আলাদা ধরনের টুর্নামেন্ট এবং আলাদা আলাদা ধরনের খেলা হবে। তো এইটার সঙ্গে এবছর কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তো এটা নিয়ে পরে আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।